ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আজ প্রায় 5 বছর পর বাড়ি ফিরছি। এই 5 বছরে মাত্র 3বার দেশে আসার সুযোগ হয়েছে আমার, কিন্তু এবার পড়াশোনা শেষ করে একবারেই চলে এসেছি। বিমানবন্দর থেকে নেমে সরাসরি রিক্সা নিলাম। চারদিকে অনেক পরিবর্তন হয়েছে। আগে চারপাশে ছিল খেলার মাঠ, ফসলের মাঠ, আর এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং। এবার আমার পরিচয়টা দিচ্ছি, আমি সানি। বিদেশ থেকে ডাক্তারি পড়া শেষ করে দেশে আসলাম। বাসায় বাবা মা, বড় বোন আর একটা ছোট বোন আছে। বাবা পেশায় একজন বড় ব্যবসায়ী আর মা গৃহিণী। বাকি সব পরে বলবো। বাসায় এসে পড়েছি, এখন যাই। চাচা, ভাড়া কত হয়েছে? 200। চাচাকে ভাড়া দিয়ে আমি ভিতরে আসলাম। ঘরের দরজা লাগানো। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর দরজা খুলে আম্মু বের হলেন। আরে সানি, তুই হঠাৎ? ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেই, তাই না বলে চলে আস। এভাবে কেউ সারপ্রাইজ দেয়? কথাটা বলেই আম্মু আঁচলে চোখ মুছলেন। আম্মু, কান্না করছো কেন? কি আজব? এটা তুই বুঝবি না, এটা সুখের ঘটনা। বলেই আম্মু আমার জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি আম্মুকে ছেড়ে দিলাম। তো আম্মু, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? আয় আয়, ভিতরে আয়। আমি ভিতরে এসে সোফায় গাটা এলিয়ে দিলাম। আম্মু, একটু পানি দাও না। আম্মু পানি আনতে চলে গেলেন। কিছুক্ষণ পর পানি এনে দিলেন। আমি এক নাগাড়ে পানিটুকু খেয়ে শেষ করে দিলাম। আম্মু, আব্বু আর হিয়া কোথায়? তোর আব্বু অফিসে, আর হিয়া কলেজে গেছে। ও, হিয়াকে বলো না যে আমি এসেছি। কেন? কয়দিন থেকেই শুধু বলছে ভাইয়া আসে না কেন। ভাইয়া কি আমাকে ভুলে গেছে? আর কত প্রশ্ন। হিয়াকে সারপ্রাইজ দিব তাই। আচ্ছা আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? বলেই আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে তো অবাক, এটা কার রুম? ভুল করে অন্য রুমে চলে আসলাম নাকি? আমার রুমটা এত সুন্দর করে সাজিয়ে রাখছে কে? হিয়া তো কোনো দিনই আমার রুম গুছিয়ে রাখে না। রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আম্মু টেবিলে খাবার দিচ্ছে। তাই আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, হিয়া আসছে? ওর রুমই আছে। আচ্ছা মা, তুমি খাবার দিতে থাকো, আমি একটু ওকে মজা দেখে আসছি। বলেই হিয়ার রুমে চলে আসলাম। এসে দেখি হিয়া অপর দিকে হয়ে বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঢং কত! জীবনে বই নিয়ে বসে না, আর এখন দুপুরবেলা বই নিয়ে বসে আছে। আবার বোরকা পরা। এটা কি সত্যি হিয়া নাকি অন্য কেউ? ধুর, হিয়া ছাড়া আর কে হবে? আমি পেছন থেকে আস্তে আস্তে গিয়ে হিয়ার চোখ ধরে ফেললাম। কে কে? হিয়ার কণ্ঠ চেঞ্জ হলো কিভাবে? হয়তো অনেক দিন ধরে ওর ভয়েস শুনিনি তো, তাই। বলতো আমি কে? আপনি কে আমি কিভাবে বলবো? আমার চোখ ছাড়ুন। বলতে না পারলে ছাড়বই না। আপনি কে বলুন তো? আপনি হয়তো ভুল করছেন। আপনি যাকে মনে করছেন আসলে আমি সে না। মানে? কথাটা বলেই আমি চোখ ছেড়ে দিলাম। সাথে সাথে মেয়েটা ঘুরে দাঁড়ালেন। আমি তো দেখার সাথে সাথে 420 ভোল্টেজের শক খেলাম। মুখটাও ঢাকা। এ তো হিয়া হতেই পারে না। কে আপনি? আর এই ঘরে কি করছেন? আরে আমি কে মানে? আর আপনি কে? এমন সময় ওয়াশরুম থেকে হিয়া বের হয়ে এলো। আরে ভাইয়া, তুই এখন এলি? বলেই আমাকে জড়িয়ে ধরলো। এই তো আপু, সকালে আসলাম। কেমন আছিস তুই? ভাইয়া, তুই আসবি আর আমাকে একবার জানালি না? তুই অনেক খারাপ রে ভাইয়া। আচ্ছা ছোট আপু, আমি সরি, এই কান ধরছি, আর এমন কখনোই হবে না। বলেই আমি 2 হাতে কান ধরলাম। আমার কান ধরা দেখে মেয়েটা হাসছে। ছোট আপু, এটা কে রে? আর আপনি এভাবে হাসছেন কেন? থাক, আর কান ধরতে হবে না। ভাইয়া, ওর নাম পায়েল, আমাদের বাসায় কাজ করে। আর পায়েল, ইনি হলো আমার একমাত্র কিউট ভাইয়া সানি। বিদেশে ডাক্তারি পড়ে শেষ করে আজই দেশে ফিরলেন। এমন সময় আম্মু ঘরে ঢুকলেন। পায়েল, হিয়া তোর খেতে আয়। আসছি। ভাইয়া চল, খেয়ে জমিয়ে আড্ডা দেব। আচ্ছা ছোট আপু। বলেই হিয়া চলে গেল। হিয়ার পিছু পিছু পায়েলও যেতে লাগলো। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? আসলে আমিও বুঝতে পারিনি। আপনি কেন সরি বলছেন? আসলে আমি বুঝতে পারিনি।
ইটস ওকে, চলুন খেতে যাই। এরপর আমি আর পায়েল নিচে চলে আসলাম। আম্মু, হিয়া আর আমি খেতে বসলাম। পায়েল খাবার বেড়ে দিচ্ছে। আমি পায়েলকে জিজ্ঞেস করলাম, আপনি খাবেন না? পায়েল আমার কথার কোনো উত্তর দিল না। সানি পায়েল পরে খাবে, তোরা খেয়ে নে। ওনার বাসা কই? তোর আব্বুর দুঃসম্পর্কে ভাগ্নি হয়। দাদু বাড়ির পিছনেই যে বাড়িটা আছে সেটাই তাদের বাসা। কয়েকদিন আগে ওর বাবা মারা গেছে, তাই পরিবারের খরচ চালাতে পায়েল এখানে কাজ করে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। নিয়তি বড়ই কঠিন। আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়ার পর পায়েল সব পরিষ্কার করে খেয়ে উঠলো। আমি আমার রুমে এসে শুয়ে শুয়ে বই পড়ছি, এমন সময় হিয়া আসলো। ভাইয়া আসি। আয়। হিয়া আমার পাশে বসলো। কিরে, তোর লেখাপড়া কেমন চলছে রে? ভালাই ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোর কি ডাক্তারি পড়া শেষ নাকি আবার চলে যাবি? আরে আর যাবো না, একদম আমি শেষ করে একবারে চলে আসছি। তুই তখন পায়েলরে কি করেছিলি? আর বলিস না, ভাবছি তোরা সারপ্রাইজ দেবো, তাই পিছন থেকে চোখ চেপে ধরেছিলাম। কিছুক্ষণ পর দেখি তুই ওয়াশরুম থেকে বেরোচ্ছিস, তখন বুঝতে পারি সেটা তুই না। নিজের বোনের কণ্ঠ শুনেও বুঝতে পারিসনি? বলত। আরে বোন, আমি কি জানতাম নাকি যে বাসায় তুই ছাড়া আরও কেউ আছে? তাছাড়া আম্মুও কিছু বলেনি। আচ্ছা এখন বল, তোর জয়েন কবে? 1 সপ্তাহ সময় আছে। আচ্ছা, আব্বু আসছে? না, আব্বুর আসতে আরো লেট হবে। ছাদে যাবি? আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা। হিয়া চলে গেল। আমি বইটা টেবিল রেখে ছাদে আসলাম। হিয়া এক পাশে দাঁড়িয়ে আছে আর পায়েল ফুলে টোপে পানি দিচ্ছে। হিয়া, বড় আবুর খবর কী রে? আবুকে বলিসনি যে আমি আসছি? আমি পেছন থেকে এই কথাটা বললাম। বলছি বিকালে আসবো, চা খাবি? খাওয়া যেতে পারে, কিন্তু বানাবে কে? ওই পায়েল আমাদের জন্য চা করে নিয়ে আয়। আচ্ছা আপু। বলেই পায়েল পানির ঝাড়টা রেখে চা বানাতে চলে গেল। বড় অদ্ভুত মেয়েটা। হিয়া, উনি কি সবসময় এরকম বোরকা পরেই থাকে? সবসময় কাজের লোক থাকে, সব সময়। তাই কাজের জন্য ওদের সামনে যেতে হয়, সেজন্য বোরখা পরে থাকে। যখন ওই রুমে থাকে তখন সাবধান থাকবি। কতদিন হলো এখানে কাজ করছে? প্রায় 2 বছর। তুই লাস্ট যখন এসেছিলি তার কয়েকদিন পরে আম্মু গ্রাম থেকে ওকে নিয়ে এসেছে। এমন সময় পায়েল চা এর ট্রে নিয়ে আসে। হিয়া আপু, চা। আচ্ছা দে। হিয়ার হাতে ট্রেটা দিয়ে পায়েল আবার নিজের কাজে মন দিল। আমি আর হিয়া চা খাচ্ছি। ওয়াও, হিয়া, চাটা তো অনেক স্বাদ হয়েছে। পায়েল চাটা খুব ভালো বানায়, তার জন্যই আম্মু ওকে রেখে দিয়েছে। শুধু চা না, সব কিছুই মজা করে রান্না করতে পারে। দুপুরে যে খাবার খেলাম, তাহলে কি সেটা পায়েল রান্না করেছিল? অনেক মজার মজার রান্নাও জানে। আমি পিছনে এক পলক তাকালাম। মেয়েটা কাজ করেই যাচ্ছে। আচ্ছা, পায়েল কি লেখাপড়া করেছে? গ্রামের একটা মাদ্রাসা থেকে হাফিজা পাশ করেছে। তারপর সেখানে একটা স্কুল থেকে এসএসসি পাশ করে, কিন্তু 2 বছর আগে লেখাপড়া ছেড়ে দিয়েছে। ছেড়ে দিছে কেন? তোর সাথে তো কলেজে ভর্তি হতে পারতো, তাই না? আমরা বলেছিলাম, কিন্তু বড় আব্বুর জন্য আব্বু আম্মু ভর্তি করতে চায়নি। এতদিন আমাদের সাথেই থাকতো। আচ্ছা, আব্বু আসলে আমি আলাপ করব। তোর পরীক্ষা কবে? আর 2 মাস আছে ভাইয়া, আমি কিছু পারি না, আগের মতোই গাধাই আছি এখনো। আমি তো জানি তুই গাধি। নে, কাপটা ধর। পায়েল, কাপগুলো নিয়ে যা। আর তুই এখন এখানে থেকে যা, আর পানি দিতে হবে না, রান্নাবান্না করে ফেলে গিয়ে। পায়েল কোনো কথা না বলে চুপচাপ কাপগুলো নিয়ে চলে গেল। ভাইয়া, তুই যেখানে ছিলি সেখানে খুব ঠান্ডা, তাই না? বেশি ঠান্ডা না, তবে সব সময় শীতের কাপড় পরেই থাকতে হয়। চল নিচে যাই, আব্বু এসে পড়বে। আমি আর হিয়া নিচে আসলাম। এসে সোফায় বসে বসে কার্টুন দেখছি। এমন সময় আব্বু আসলো। আরে আমার ডাক্তার ছেলে, কখন আসলি? আমি তো সেই কালকেই আসছি। তোমারই তো কোনো খবর নেই, সারাদিন শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকো। দাঁড়া, তোর সাথে পরে কথা বলছি। আজ অনেক চাপ গেছে, তাই খুব ক্লান্ত লাগছে। এই পায়েল, আমার একটু পানি খাওয়া তো। তারপর একেবারে আইসা পড়ছস নাকি, না আবার যেতে হবে? না, আর যাবো না, একদম কমপ্লিট। এখন থেকে দেশে রোগী দেখতে পারবো। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে, রাতে খাওয়ার সময় বলবো। আচ্ছা। পায়েল পানি এনে আব্বুকে দিয়ে আবার চলে গেল। আব্বু পানি খেয়ে আমার পাশে বসলেন। বসে আম্মুকে বললেন, মায়া আসে নাই?
না, ফোন করেছিলাম, বললো জামাইকে নিয়ে রাতে আসবে। আচ্ছা আব্বু, তুমি ফ্রেশ হও, আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি। অনেক দিন এলাকার পরিবেশটা দেখি না। আচ্ছা যা, হিয়াকেও সাথে নিয়ে যা। আচ্ছা ছোট আপু, চল। আমি আর হিয়া গাড়ি নিয়ে বের হলাম। ওই বিকালবেলা কই যাবি? বিকেলে তো ভালো। আচ্ছা, এদিকে কাছাকাছি কোনো পার্ক বা ঘোরাঘুরির কোনো জায়গা আছে? সামনেই কিছু দূর যেতে একটা পার্ক আছে। চল তাহলে সেখানেই যাই। আমি আর হিয়া সেখানে গেলাম। পার্কটা মোটামুটি ভালোই। গাড়িটা পার্ক করে একটা বেঞ্চে গিয়ে বসলাম। ভাইয়া ফুচকা নিয়ে আয় তো। ফুচকা খাওয়া ভালো না, ফুচকা খেলে দাঁত পড়ে যায়। পড়ুক, তুই নিয়ে আয়। হিয়াকে বসিয়ে রেখে আমি ফুচকাওয়ালার কাছে আসলাম। কাছে গিয়ে দেখি একটা লোকের সাথে চাপাচাপি করছে। কি হয়েছে? দেখো বাবা, ফুচকা 25 টাকা প্লেট, উনি 3 প্লেট ফুচকা নিয়ে 50 টাকা কোথায় আছে 50 টাকা প্লেট? আমি 10 টাকা প্লেট ধরে 10 টাকা কম দিছি, নিলে নেবেন, না হলে নাই। আরে ভাই, আপনি কি করেন? কলেজের তাহলে তো মোটামুটি বড় লোক, মাত্র 25 টাকার জন্য এমন ব্যবহার করছেন। আপনি তো ফকিরের চেয়েও বেশি ফকির। হাজার হাজার টাকা বেতন পেয়েও অন্যকে 25 টাকা দিতে গায়ে বাজে আপনার। আমার কথাতে লোকটা লজ্জা পেয়ে 75 টাকা দিয়ে সেখান থেকে চলে গেলেন। বাবা, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে চাচা, আমাকে 1 প্লেট ফুচকা দেন। আচ্ছা বাবা, তুমি বসো, আমি ফুচকা দিতেছি। আমি অমনিভাবে দাঁড়িয়ে রইলাম। ফুচকা বানানো শেষ হলে হিয়ার কাছে আসলাম। এই নে তোর ফুচকা। 1 প্লেট কেন? তুই খাবি না? না রে আপু, আমার এসব খেতে ভালো লাগে না, তুই খা। হিয়া রাক্ষসের মতো ফুচকা খাচ্ছে। আরে ছোট, আস্তে আস্তে খা, নয়তো গলায় আটকে যাবে। না রে ভাইয়া, আমার ফুচকা খেয়ে অভ্যাস আছে। তুই গিয়ে পানি নিয়ে আয়, ততক্ষণে আমি এগুলো সাবার করি। আচ্ছা, আস্তে আস্তে খা। আমি চাচার থেকে পানি আনলাম। এরই মধ্যে হিয়ার ফুচকা খাওয়া শেষ। খাওয়া শেষ? অনেক আগেই বাসায় চল, আব্বু ফোন দিয়েছে, মায়া আব্বু এসেছে। তুই একটু দাঁড়া, আমি আসছি। বলেই আমি ফুচকার খালি প্লেটটা নিয়ে চাচার কাছে আসলাম। বাবা, আর কিছু লাগবে? আপনার প্লেটটা, আমাকে আরও 3 প্লেট ফুচকা প্যাক করে। আচ্ছা। কিছুক্ষণ পর চাচা আরও 3 প্লেট প্যাক করে দিলেন। সেগুলো নিয়ে হিয়াকে বললাম, হিয়া চল। কিরে, তোর হাতে ওগুলা কি? ফুচকা। বাসায় তো আর কেউ ফুচকা খায় না, শুধুমাত্র অপু, আমি আর পায়েল ছাড়া। আপু, তুই আর পায়েলের জন্যই। এখন চল। এরপর আমরা বাসায় চলে আসি। হিয়া নেমে চলে যায়। আমি গাড়ি পার্ক করে ভিতরে আসলাম। এসে দেখি আপু আর দুলাভাই এসেছে। সানি, কেমন আছিস? এই তো আপু, ভালো। তুমি কেমন আছো? দুলাভাই, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। আবার চলে যাবে কবে? আর যাব না, এবার একদম শেষ করে এসেছি। তাই? তাহলে তো কয়েকদিনের মধ্যেই জয়েন করবি। তোমাদের কি খবর? বাসার সবাই ভালোই আছে? আমাদের খবর নিয়ে কি করবি? আসার পর একটাবারও ফোন দিতে পারিস? আরে না আপু, আমরা আসার সময় কাউকে জানাইনি। আর এখন একটু বাইরে গেছিলাম হিয়াকে নিয়ে। আচ্ছা, তোমাদের জন্য ফুচকা আনছি। এরপর ফুচকাগুলো আপুর কাছে। ফুচকা আমি আর হিয়া খাই, এখানে আর এক প্যাক কার জন্য? একটা তোমার, একটা হিয়ার, আর একটা পায়েলের জন্য। আরে পায়েলের জন্য মানে? পায়েল ফুচকা খায় না, আর খেলেই বাকি, কাজের লোকের ফুচকা খেতে হয় না। কি বলো আপু এগুলো? পায়েল কাজের লোক হলেই ওর ফুচকা খেতে ইচ্ছে করে না, এটা কেমন কথা? আচ্ছা, আমিই খাবো, দাও। এমন সময় হিয়া আসলো। এসে আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে, তখন আমি ইশারা না করলাম। তুই ফুচকা খাবি মানে? তুই তো কখনোই ফুচকা খেতি না। আগে খেতাম না, এখন খাই। বলেই একটা প্যাক নিয়ে আমি চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে পায়েলের রুমে যেতে লাগলাম। হঠাৎ পায়েলের রুমের জানালায় আমার চোখ পড়লো। পায়েল নামাজ পড়ছে। আমি আর সেখানে না দাঁড়িয়ে আমার রুমে চলে আসলাম। ফুচকার প্যাকেটটা টেবিলে রেখে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আম্মু এসে আমায় খাবারের জন্য ডেকে চলে গেলেন। আমিও আম্মুর পিছু পিছু আসলাম। আপু, দুলাভাই, আম্মু, হিয়া সবাই খেতে বসে গেছে, কিন্তু আব্বু ছাড়া। পায়েল খাবার বেড়ে দিচ্ছে। সারাদিন একবারের জন্য বোরকা খুলে নিই। ভাইয়া আয়, তোর জন্য আজ স্পেশাল রান্না। তাই নাকি? তা আমাকে রেখেই খেতে বসে গেছিস কেন? ভেবেছিলাম এত খাবার তুই খেয়ে শেষ করতে পারবি না, তাই আগে খেয়ে কিছুটা কমিয়ে দিই। শয়তান বোন আমার। আব্বু কই? বাইরে গেছে। একটা চেয়ার টেনে আমি বসলাম। পায়েল আমার থালাতে ভাত তরকারি বেড়ে দিল। আপনি খাবেন না? আমি পায়েলকে বললাম। পায়েল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সুযোগ জবাব দিয়ে অন্যদিকে চলে গেল। আমিও খাওয়ায় মনোযোগ দিলাম।
হঠাৎ টেবিলে থাকা গ্লাসটা পায়েলের হাতে লেগে পড়ে গেল। গ্লাসের পানি সম্পূর্ণ গিয়ে পড়লো মায়া অপুর উপরে। শয়তান মেয়ে, এটা কি করলি? আমার এত সুন্দর শাড়িটা ভিজিয়ে দিলি। কথাটা বলেই আপু পায়েলকে একটা আমার চোখের সামনে থেকে সর। আপুর কথা পায়েল সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। তুই পায়েলের গায়ে হাত তুললি কেন? দেখলে না আমার শাড়িটা নষ্ট করে দিল। তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি? তুলবো, দরকার হলে আরও মারবো। আর পায়েল, তোকেও বলছি, কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করবি। এখন তুই ঘরে যা, আমরা খাওয়া শেষ করি, তারপর তুই খেয়ে নিস। কথাটা শুনেই পায়েল চলে গেল। আমিও খাওয়া শেষ করে আমার রুমে এসে পড়লাম। আপুর কাজটা এখনও আমার চোখে ভাসছে। প্রথম দিনই পায়েলের প্রতি আপুর এমন ব্যবহার দেখলাম, বাকি দিন তো পড়েই আছে। আমি কিছুক্ষণ পর রুম থেকে ডাইনিং রুমে আসলাম। এসে দেখি পায়েল খাচ্ছে। উল্টো দিকে থাকায় ওর চেহারাটা দেখতে পেলাম না, তাই ছাদে চলে আসলাম। আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে। আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে ফুচকাগুলো নিয়ে পায়েলের কাছে আসলাম, কিন্তু দরজা লাগানো, তাই কয়েকটা টোকা দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পায়েল দরজা খুললেন। অবশ্য আমি উল্টো দিকে মুখ করেছিলাম। ভাইয়া, আপনি এখানে? আপনার জন্য বিকেলে ফুচকাগুলো এনেছিলাম। ফুচকাগুলো দিয়ে পায়েল আর কোনো কথা না বলে ফুচকাগুলো নিয়ে ভিতরে চলে গেল। বুঝলাম ফুচকা পায়েলেরও অনেক পছন্দ। আমিও সেখান থেকে রুমে চলে আসলাম। পরদিন সকালবেলা খুব ভোরে আমার ঘুম ভাঙলো। ব্রাশ করতে করতে ছাদে আসতে লাগলাম। পায়েলের রুমের কাছে আসতেই সেখানে দাঁড়িয়ে গেলাম। পায়েলের রুম থেকে কোরআন পড়ার মধুর সুর ভেসে আসছে। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলাম। এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম যা বোঝানো যাবে না। পায়েল কোরআন পড়া শেষ করে রান্নাঘরের দিকে চলে গেল। আমিও ছাদে চলে আসলাম। ব্রাশ করা শেষ করে নিচে নামতে যাব, তখন পিছনে দেখি পায়েল দাঁড়িয়ে আছে, হাতে চা। আপনি? হিয়াপু বলল আপনাকে চা দিতে। ঘরে গিয়ে দেখি আপনি নেই, তাই এখানে আসলাম। এই নিন আপনার চা। চাটা আমার হাতে দিয়েই পায়েল চলে গেল। ফ্রেশ না হয়ে তো আর চা খাওয়া যায় না। চাটা হাতে নিয়ে নিচে আসলাম। ফ্রেশ হয়ে চাটা মুখে দিলাম। আহ, অসাধারণ চা। অবশ্য ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে। পায়েলের হাতে মনে হয় জাদু আছে। চাটা শেষ করে কাপটা টেবিলে রেখে আসলাম। পায়েলকে দেখলাম রান্না করছে। কিছুক্ষণ পর হিয়া আমার রুমে আসলো। ভাইয়া, আসতে পারি? হ্যাঁ ছোট আপু, আয়। কি করিস? এই তো বসে আছি। কিছু বলবি? আমায় এই পড়াটা বুঝিয়ে দে তো, বুঝতে পারছি না। আচ্ছা দে। খাতার হাতে নিয়ে হিয়াকে বোঝাতে লাগলাম। কি রে, বুঝতে পারছিস? একদম জলের মতন, থ্যাঙ্কস। বলেই হিয়া চলে গেল। আমি বসে বসে একটা বই পড়ছি। তখন পায়েল আমার দরজায় আসলো। ভাইয়া, স্যার আপনি যান, আমি আসছি। পায়েল চলে যাওয়ার পর বইটা রেখে আমিও খেতে আসলাম। খাওয়া শেষ করে সবাই মিলে বসলাম টিভি দেখতে। আব্বু, কাল কোথায় গেছিলা? তোর রাহাত আঙ্কেলের বাসায় গেছিলাম। রোদেলা তোকে যেতে বলেছে। ওর রোদেলা আসছে নাকি? ওর কোর্স শেষ নাকি? তোর সাথে মনে হয় কাল দেখা করতে আসবে। সানি, বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদি করে নে। আরে আপু, মাত্র তো ডাক্তারি শেষ করলাম, নিজের পায়ে দাঁড়াই আগে। এখন বিয়ে করে সারাদিন বউকে নিয়ে থাকতে হবে। আর এখন বউকে দেবার মতো সময় আমার নেই। জয়েনিং করার পর আমার আর সময় হবে না। তাহলে এখনই বিয়ে করবো কী হয়ে? সারা জীবনই তো রোগী দেখবি। রোগী দেখলে কি চিকিৎসকরা বিয়ে করে না? স্বভাবের মতো আমি না। আমার এখনই ইচ্ছা নাই রে ভাই, অন্যের মেয়ের গোলাম হতে। বিয়ে করলে কেউ বউয়ের গোলাম হয়ে যায়? এটাকে বললো? আরে ভাই, এ যুগের মেয়েরা যে বদমাস, স্বামীরে গোলামের মতোই রাখতে চায়। হ্যাঁ রে শালাবাবু, ঠিকই বলছো। প্রমাণ নিজেই পাইছি। তুমি কি এটা আমাকে বললা? আরে না গো, তুমি তো আমার ভালো একটা বউ। মনে থাকে যেন। এই পায়েল, আমায় এক গ্লাস পানি দিয়ে যেত। আচ্ছা সানি, কাল থেকে তাহলে পাত্রী দেখা শুরু করি। দরকার নেই, আমার যখন বিয়ে করার ইচ্ছে হবে তখন আমি নিজেই তোমাদের জানাবো। এত টেনশন করার দরকার নেই তোমাদের। কিছুক্ষণ পর পায়েল আপুর জন্য পানি এনে দিল। কিরে, পানি আনতে এতক্ষণ লাগে? আপু, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা কিসের ঘুম? রাতে কি ঘুমাসনি? আপু, এখন তো কোনো কাজ নেই, তাই একটু শুয়েছিলাম। কে বলছে কাজ নাই? আমার রুমে কিছু কাপড় পড়ে আছে, যা সেগুলো ধুই দে। আচ্ছা আপু। বলেই পায়েল চলে গেল। আমি শুধু মেয়েটাকে চেয়ে চেয়ে দেখলাম। পায়েল চলে যাওয়ার পর আমিও চলে আসলাম হিয়ার ঘরে। খাওয়া শেষ করে ঘরে চলে এসেছিল সে। হিয়া, কলেজ নিয়ে তো আজ? ভাইয়া, আছে তো। কেন, তুই কি আমার সাথে যাবি নাকি?
রুহুল আমিন স্যারের সাথে একটু দেখা করতে যাব, তাছাড়া অনেক দিন ওইদিকে যাওয়া হয় না। আচ্ছা, আমি রেডি হয়ে তোকে ডাক দেব। আচ্ছা। ইয়ার রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। একা একা 7 দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, বাইরে গিয়ে সময়টা কাটিয়ে আসি। কিছুক্ষণ পর হিয়া এসে ডাক দিল। আমি আর হিয়া একসাথে কলেজে আসলাম। ভাইয়া তুই অফিস রুমে যা, এখন আমার ক্লাস শুরু হবে। আমি গেলাম। হিয়া ক্লাসরুমের দিকে চলে গেল। আমি শিক্ষক মিলনায়তনের সামনে আসলাম। এসে দেখি রুহুল আমিন স্যার একাই বসে আছেন। আমি কলেজে থাকাকালীন স্যারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার। তিনি এখানের প্রিন্সিপাল। আমি স্যারকে সালাম জানিয়ে ভিতরে আসলাম। স্যার, না তো। আপনি চিনতে পেরেছেন? কে আপনি? স্যার, আমি সানি। মনে আছে আপনার? ক্লাসের সবচেয়ে দুষ্ট ছাত্র বলে যাকে ডাকতেন। এবার স্যার ভালোভাবে তাকিয়ে বললেন, আরে তুই, তোকে তো একবার মারতে মারতে ক্লাসে রক্ত বের করে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। চিনতে পেরেছেন তাহলে? তোরে কি আমি সারা জীবনেও ভুলতে পারবো? তুই দুষ্ট হলেও লেখাপড়ার দিক দিয়ে ছিলি নাম্বার 1। তা এতদিন কই ছিলি? সেই যে বিদায়ের দিন কলেজ থেকে ছেড়ে গেলি, আর তো দেখা পেলাম না। স্যার, এতদিন বিদেশে ছিলাম, কাল দেশে আসছি। ওহ, এখন কি করছিস? স্যার, ডাক্তারি শেষ করলাম কয়েকদিন আগে। সামনের সপ্তাহে জয়েনিং আমার। বাহ, ডাক্তার হইছস, খুব ভালো। তা আজ হঠাৎ এদিকে? ছোটো বোন এখানেই পড়ে, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। কে তোর বোন? হিয়া। এবার এটা দ্বিতীয় বর্ষে পড়ে। ও, এসে ভালোই করছিস, অনেকদিন পরে। আচ্ছা স্যার, এখন আমি আসি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আসিস। স্যারের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাইরে এসে দেখি হিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কী রে, ক্লাস করলি না? এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আজ আর ক্লাস করতে মন চাইছে না, চল আজকে ঘুরতে যাব। একা একাই? বাসায় সবাইকে নিয়ে যাই। না, আমি আর আমার বন্ধুদের বলেছিলাম তুই আসলে ট্রিট দিব, তাই। আচ্ছা, কিন্তু আজ নয়, কাল সকালে তোর বন্ধুদের দেশি রেস্টুরেন্টে আসতে বলে দিস, আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। এরপর আমি আর হিয়া গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলাম। কিছু দূর আসতে দেখি একটা মেয়ে অনেকগুলো বাজার নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। আমি গাড়িটা দাঁড় করালাম। হিয়া, দেখ বোরকা পরা মেয়েটা কত কষ্ট করে বাজারগুলো নিয়ে যাচ্ছে, একটা রিক্সা নিয়ে নিতে হয়। ভাইয়া, মেয়েটাকে দেখ তো, মনে হচ্ছে আমাদের পায়েল। চল তো গিয়ে দেখি। আমি গাড়িটা স্টার্ট করে ঠিক পায়েলের সামনে এসে দাঁড়ালাম। হিয়ার সাথে সাথে নেমে পড়লো। আরে পায়েল, তুই এখানে কেন? আর হাতে এগুলো কাদের বাজার? আমাদের আসলে বাজার শেষ হয়ে গেছে, রাতে বলতে মনে ছিল না। আর স্যার অফিসে, আর ম্যাম ঘুমাচ্ছে, আপু আর দুলাভাইও ঘুমাচ্ছে, তাই ভাবলাম আমি নিজেই বাজার করে নিয়ে আনি। চর মেরে দাঁত ফেলে দেব। সত্যি করে বল, কি হয়েছে? হিয়ার ধমকে পায়েল মাথা নিচু করে ফেলল। মাথা নিচু না করে বলুন কি হয়েছে। ভাইয়া তুই চুপ কর, ও এমনিতেই ছেলেদের সাথে তেমন একটা কথা বলে না। পায়েল, চুপ করে থাকিস না, বল তোকে বাজারে কে পাঠিয়েছে? দুলাভাই। কি? দুলাভাই তোকে বাজারে পাঠিয়েছে? আর আপু কিছু বললো না? আপুও বলছে তাই। এতগুলো পণ নিয়ে তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস, একটা রিক্সা নিলে কি হতো? হিয়াপু, মায়াপু আমার থেকে প্রত্যেকটা পয়সার হিসাব নেন। সে হিসেবে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আর আপুকে এই ব্যাপারে বললে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলে। এখন আপনিই বলুন, একে তো বাবা নেই, তার উপরে যদি আমার কাজটাও চলে যায়, তাহলে আমাকে আর মাকে যে না খেয়ে মরতে হবে। কথাটা বলেই পায়েল কান্না করে দিল। হিয়া কি বলে সান্ত্বনা দিবে সে নিজেও বুঝতে পারছে না। হিয়া পায়েলকে বুকে টেনে নিল। হিয়া, পায়েলকে বল বাজারগুলো আমার হাতে দিতে। হিয়া নিজেই বাজারগুলো নিয়ে আমার হাতে দিল। আমি সেগুলো নিয়ে গাড়িতে তুললাম। একটু পর হিয়া আর পায়েল গাড়িতে এসে ভাইয়া বাসায় চল। আমি গাড়ি ছেড়ে দিলাম। বাসায় এসে হিয়া পায়েলের সাথে চলে গেল। আমি গাড়িটা ভিতরে রেখে বাজারগুলো নিয়ে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখি হিয়া আর দুলাভাই কী নিয়ে যেন কথা বলছে। আমি যাওয়ার সাথে সাথে আপু পায়েলকে বলল, কিরে পায়েল, তুই খালি হাতে কেন? বাজার কই? বাজার করেছিস নাকি টাকাগুলো মেরে দিয়েছিস? আপু, বাজার আমার কাছে আছে। আরে আমি বাজার করতে দিলাম পায়েলকে, তুই কই পাইলি? আপু,
আমার কথার উত্তর দাও। পায়েলকে বাজারে কে পাঠিয়েছে? কেন? আমি পাঠাইছি, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তোর কি জ্ঞান হলো না? একটা মেয়েকে এতগুলো বাজার করতে পাঠিয়েছিস? এতে আবার খারাপ লাগার কি আছে? কাজের মেয়েকে কাজ করতে পাঠাইছি, সারাদিন শুয়ে থাকে, তাই বলছি বাজার করে আনতে। তো জামাইও তো সারাদিন বাসায় বসা, ওনাকেও তো পাঠাতে পারতি। আর পায়েল কাজের মেয়ে হলো একটা মেয়ে, আর কাজের মেয়ে কি? শোন, তারপরে যদি পায়েলের সাথে এমন ব্যবহার করিস তাহলে আমি আব্বুকে বলতে বাধ্য হব। কথাটা বলে হিয়া ওর রুমে চলে গেল। এই প্রতিবাদটা আমার করার কথা, কিন্তু আগে আমায় জানতে হবে আপু কেন পায়েলের সাথে এমন করে। আমি বাজারগুলো রান্নাঘরে দিয়ে আমার রুমে চলে আসলাম। এখানে বাবা আর হিয়া ছাড়া অন্য কেউ পায়েলকে তেমন একটা সহ্য করতে পারে না, সেটা ওই 2 দিনে আমি ভালো করেই বুঝতে পারছি। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। কাল আমার জয়েনিং ডেট। জয়েনিং লেটার কাল রাতেই হাতে এসেছে, আমাদের জেলা হাসপাতালেই। বিকেলবেলা একা একা ছাদে বসে আছি, হঠাৎ মনে হলো কেউ পিছনে আসছে। তাকিয়ে দেখি হিয়া। ভাইয়া, এখানে একা একা বসে আছিস কেন? এমনি বিকেলবেলা ছাদে বসে থাকতে আমার খুব ভালো লাগে। চা খাবি? তুই বানালে খাবো। আচ্ছা তুই থাক, আমি আনছি। হিয়া নিচে চলে গেল। আমি ফুল গাছগুলো দেখতে লাগলাম। গাছগুলো দেখে মনে হয় পায়েল খুব যত্ন করছে গাছগুলোর। কিছুক্ষণ পর হিয়া চা নিয়ে আসলো। কি রে, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? এই ফুল গাছগুলো দেখি। পায়েল অনেক যত্ন করে গাছগুলোর না। আচ্ছা, গাছগুলো লাগাইছে কি রে? আমি আর পায়েল মিলে। বাহ, সেই তো। আমি তো গিয়েছিলাম ডাকতে, শেষ করেছি। পায়েল প্রতিদিন নিয়ম করে সকালে আর বিকালে একবার পানি দেয়। তা তো দেখি। আচ্ছা, চা দে। এই নে। চাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার কেমন যেন সন্দেহ লাগলো। এটা তো পায়েলের হাতের চা। কি রে, চা তুই বানিয়েছিস? কেন, আমি কি চা করতে পারি না? চুপ, এটা তো মনে হচ্ছে পায়েল বানাইছে। তাই তো বলি, আমার যে বোন নিজের হাতে খেতে পারে না সে কিনা চা বানাবে, তাও আবার আমার জন্য। হাউ ফানি। আরে ভাইয়া, পায়েল শুধু চিনি আর পানিটাই দিয়েছে, বাকিটুক আমি করেছি। ও তাই? তা চা বানাতে আর কি কি লাগে এগুলো ছাড়া? এই তো। বলুন বলুন। ভালো হয়েছে। এখন তুই খাবি? না খেলে ফেলে দে। তোর হাতে হলে অবশ্য খেতাম না, এমন স্বাদের চা কি না খেলে চলে? চা খাওয়া শেষ করে হিয়া কাপ নিয়ে চলে গেল। আমি ছাদেই বসে রইলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙলো। চেয়ে দেখি রোদেলা ফোন করেছে। কি রে, কেমন আছিস? আমি ভালো থাকলেই কি খবর নেয়, আর খারাপ থাকলেই বা কি খবর নেয়। সরি রে দোস্ত, তোর কথা একদমই মনে ছিল না। থাকবেই না তো, আমি কি তো কিছু হই নাকি? আচ্ছা শোন, সিটি মার্কেট আয়, আমি সেখানেই আছি। আচ্ছা, তুই 10 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটের মধ্যে আসছি বলেই আমি নিচে চলে আসলাম। রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে দেখি পায়েল নিচে পড়ে চেঁচাচ্ছে। আমি তাড়াতাড়ি ধরে উঠাতে গেলাম, কিন্তু পায়েল না করলো। তাই আমি হিয়াকে ডাক দিলাম। আমার ডাক শুনে হিয়া আসলো। কি রে, ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন? আরে পায়েল পড়ে গেছে। কি রে, তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? ওঠ ওঠ। হিয়া পায়েলকে টেনে উঠালো। উঠেই পায়েল ভিতরে চলে গেল। তুই কি পাগল নাকি? এভাবে কেউ ধাক্কা দেয়? আরে আমি কি দেখেছি নাকি? তাড়াহুড়ো করে বের হতে যাচ্ছিলাম, তখন আর খেয়াল করে নিচে পায়েল, আর সাথে সাথে ধাক্কা। তুই এই সন্ধ্যাবেলা তাড়াহুড়া করে কই যাস? রোদেলা সিটি মার্কেটে বসে আছে তাই। আচ্ছা তাই তো, এত তাড়াহুড়া? দিব একটা চোর, সর সামনে থেকে। হিয়াকে কাটিয়ে আমি গাড়ি নিয়ে সিটি মার্কেটে চলে আসলাম। এসে দেখি রোদেলা বসে আছে। কি রে, বসে বসে কি করিস? আকাশের তারাগুলি এত সময় লাগে আসতে, সেই কখন থেকে। আরে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই একটু লেট হলো। এখন বল, কেমন আছিস? ভালোই আছি। তুই 1 সপ্তাহ আগে দেশে আসছিস, আর আমার সাথে দেখা করতে আসলি না আজ? কি করে আসবো বল, সারাদিন বাসা থেকে তেমন একটা বের হই না। তাহলে বাসায় কি করিস সারাদিন? বিয়েও তো করিসনি। আরে আমি বিয়ে করলে তুই সবার আগে জানতে পারবি, বুঝছিস? সেটা পরে দেখা যাবে, এখন কি খাবি বল? না রে, কিছু খাবো না, তোর সাথে দেখা করার জন্য আসছি।
আচ্ছা চল তাহলে এখন উঠি। আচ্ছা চল। এরপর রেস্টুরেন্ট বের হয়ে বাইরে আসলাম। তুই গাড়ি আনছিস? না, রিক্সা নিয়ে চলে যাব। দরকার নেই, চল ড্রপ করে দিচ্ছি তোকে। তুই গাড়ি আনছোস? তাহলে তো ভালোই হল। চলো, আব্বু আম্মুর সাথে দেখাও করে যেতে পারবি। না রে, আজ আর যাবো না, চল তোকে নামিয়ে দেই। আমি আর রোদেলা গাড়িতে এসে গাড়ি ছেড়ে দিলাম। তোর জয়েনিং কবে থেকে? কাল থেকে। তোর কোর্সের কি খবর? শেষ কয়েকদিন পর আব্বুর অফিসেই জয়েন করব। কিছুক্ষণ পর আমরা রোদেলাদের বাসার সামনে চলে আসলাম। আচ্ছা এখন আমি যাই, তুই সাবধানে যাস। আচ্ছা তুই যা, বাই। রোদেলাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। ভিতরে এসে দেখি আপু পায়েলের সাথে চিল্লাচ্ছে। কি হয়েছে আপু? ওর সাথে এমন করে চেঁচাচ্ছিস কেন? চেঁচানোর কাজ করলে তো চেঁচাতেই হবে। কতবার বললাম আমার জন্য পায়েস রান্না করতে, কিন্তু রান্না করবেই না। তার জন্য আমি নিজেই রান্না বসিয়ে দিলাম, শুধু বলছি নামিয়ে রাখতে, সেটা ওনার গায়ে বাঁধলো, সম্পূর্ণ পায়েস ফেলে দিছে। আপু, তোর পায়েসটাই বড় হলো। পায়েসটা পড়ে যে পায়েলের হাত পুড়ে গেছে সেটা চোখে পড়লে না? তুই চুপ কর, পায়েলের হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না। বলে আপু চলে গেল। আমিও সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে হিয়ার রুমে যাওয়ার সময় বের হয়ে দেখি পায়েল বসে বসে মাথা নিচু করে কান্না করছে। এখন সাধারণ জামা পরা, আমাকে সামনে দেখলে হয়তো বিব্রত হতে পারে, তাই কোনো কথা না বলে সরাসরি হিয়ার রুমে আসলাম। ভাইয়া, এত হন্তদন্ত হয়ে আসলি কেন? বাইরে যাও তো একটু। মনে হলো পায়েল বাইরে বসে বোরখা পরে আছে। তাহলে তুই এখানে থাক, তোকে দেখলে মন খারাপ করতে পারে। বলে হিয়া চলে গেল। আমি ওর রুমে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর হিয়া আসলো। ওটা কি পায়েলে ছিল? তাহলে ওখানে ওভাবে বসে কান্না করছিল কেন? তখন যে আপু বোকা দিল না, তার জন্য। আচ্ছা ছোট, মায়া আপু পায়েলের সাথে এমন করে কেন? সেটা অনেক বড় কাহিনী। তুই তো জিজ্ঞাস, সেই ছোট থেকেই আপু একটু অহংকারী। আপু গরিবদেরকে একদম সহ্য করতে পারে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো পায়েল সবসময় বোরখা পরে থাকে। এখানে আসার দিন বাড়ির সবার সামনে অপুর পায়েলের মুখ দেখতে চাইছিলেন, সাথে দুলাভাইও ছিলেন। পায়েল বলছে শুধু মেয়েদের মুখ দেখাবে। সেখান থেকে পায়েলের প্রতি আপু এমন খারাপ আচরণ করে। এটা তো আপু একদম ঠিক করেনি। ডিজি তো পর্দা করেই না, উপরে তো একজন পর্দাওয়ালিকে কষ্ট দিচ্ছে, তাই না? ভাইয়া, তুই এত সব জেনে কি করবি রে? এমনি। আচ্ছা শোন, কাল আমার জয়েনিং। জানি তো, এটা বলার জন্যই এখানে এসেছিস। ধুর, তোর সাথে কথা বলাই বেকার। বলেই আমি আমার রুমে চলে আসলাম। আপুর ছোটবেলার অভ্যাস এখনো যায়নি, রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসা। সারি, কাল কখন তোর ডিউটি শুরু? আব্বু, 2 শিফটে 2 জন। আমার বিকেলে। আমার সাথে যিনি আছেন তিনি কয়েকদিন পর বদলি হয়ে অন্যত্র চলে যাবেন, তখন সারাদিন। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল। আমি পায়েলকার সহ্য করতে পারছি না, তুমি ওকে ওর বাসায় পাঠিয়ে দাও। কেন, তোর আবার সমস্যা কি? কিছুই না, বাসায় অনেক চাকর চাকরানি আছে, শুধু শুধু বাড়তি লোক রেখে লাভ কি? কথাটা শুনে পায়েল বলল, প্লিজ আপু, আমাকে এমন শাস্তি দিবেন না। আমার এই কাজটা শেষ সম্বল, প্লিজ স্যার। তুই চুপ কর। শাট আপ মায়া, তোর সাহস কি করে হয় আমাকে এই কথাগুলো বলার? পায়েল এই বাড়ির চাকরানি না, পায়েল এই বাড়ির মেয়ে। আয়ান এখানে না থাকলে থাপ্পড় দিয়ে তোর আমি দাঁত ফেলে দিতাম। একটু আগে পায়েলকে দেখলাম ওর দরজার কাছে বসে কান্না করছে। তখন কান্না করলি কেন রে পায়েল? কিছু হয়নি স্যার, তখন আব্বুর কথা মনে হয়েছিল তাই। তোরে কতবার বলছি আমায় স্যার ডাকবি না, কথা কানে যায় না? বলেই আব্বু খাবার না খেয়ে উঠে চলে গেল। আমিও উঠে চলে আসলাম। আব্বু পায়েলকে এত ভালোবাসা আগে জানতাম না। পরদিন সকালে উঠে ছাদে আসলাম। মাঝে মাঝে স্মোক করার অভ্যাস আছে আমার, তাই একটা সিগারেট জ্বালিয়ে যখনই মুখে দিয়েছি তখনই হিয়ার এন্ট্রি। হিয়াকে দেখার সাথে সাথেই সিগারেটটা লুকিয়ে ফেললাম। কিরে, কি লুকালি রে? হায় রে, ফকিনেরে দেখে ফেলেছি রে। কই কই তোর সিগারেট খাওয়া এখনই কমেনি? আব্বুর হাতে মার খাওয়ার কথা মনে নেই নাকি আবার মনে করে দিতে হবে? আমি যখন দ্বিতীয় বর্ষে
তখন হিয়া আব্বুকে সিগারেট খাওয়ার কথা বলে দিয়েছিল। সেদিন কি মায়েরটাই না মেরেছিল আব্বু আমাকে, এখনও আমার মনে আছে। না রে, ভুলি নাই। তুই আর বলিস না। কিন্তু তুই এখানে এত সকালে? এমনিই আসলাম। কিন্তু তুই এত সকালে উঠিস, আগে তো জানতাম না। উঠি। আজ থেকে আরও আগে উঠতে হবে। কেন? কিছুদিন পর জানতে পারবি বলে হিয়াকে রেখেই নিচে চলে আসলাম। ঘরে বসে আছি, তখন আব্বু আসলো। সানি আসবো? হ্যাঁ আব্বু, আসো। আব্বু ভিতরে এসে আমার পাশে বসলেন। শোন, আমি অফিসে যাওয়ার পর পায়েলের দিকে খেয়াল রাখিস। মায়া আবার পায়েলকে কিছু বলতে পারে। ঠিক আছে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি পায়েলের দিকে খেয়াল রাখবো। আব্বু উঠে চলে গেলেন। দুপুরে আমি হসপিটালে চলে আসলাম। কর্মজীবনের প্রথম দিন, তাই একটু নার্ভাস। হসপিটালে এসে সবার সাথে পরিচিত হয়ে কেবিনে বসে থাকায় কাজ। কিছুক্ষণ পর রোগী দেখে আবার চলে আসি। বিকেলের দিকে হিয়াকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর হিয়া ফোন রিসিভ করলো। হ্যাঁ ভাইয়া বল, কেমন লাগছে প্রতিদিন? ভালোই। খেয়েছিস তুই? তুই? পায়েল কই রে? না, পায়েলের মনে হলো ওর রুমে আছে। শোন, আব্বু ওর দিকে নজর রাখতে বলেছে। আমাকেও বলছে। তুই খেয়ে নে। বলেই হিয়া ফোন রেখে দিল। রাতে ডিউটি শেষ করে বাসায় চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছিল তাই। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। হিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন আগেই। ওই ঘটনার কয়েকদিন পর আপুরও চলে গিয়েছিল। কিছুদিন আগে আবার এসেছে। একদিন রাতে ডিউটি শেষে খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম সবাই। তখন আব্বুকে বললাম, আব্বু তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথাটা কাল রাত থেকে মাথায় ঘুরছিল। বল। এবার পায়েলকে কলেজে ভর্তি করে দিতে যাচ্ছি, তুমি কি বলো? হ্যাঁ, ভালো কথাই বলছিস। সারাদিন একা একা বাসায় থাকে, তার চেয়ে আবার পড়ালেখা শুরু করুক। নিজের ক্যারিয়ারটাকেও চিন্তা করতে তো হবে। আচ্ছা হিয়া, পায়েলকে এসএসসি জেনারেল থেকে নিয়েছিল? আমি হিয়াকে বললাম। 8 শ্রেণী অবধি মাদ্রাসা পড়েছে, তারপর জেনারেল থেকে এসএসসি পাশ করে। রেজাল্ট কি ছিল? 5 জ্ঞান থেকে। কি বলিস? তাহলে পড়া ছেড়ে দিয়েছিল কেন? ওকে জিজ্ঞাস কর, আমি কতবার বলেছি আমার সাথে ভর্তি হতে, কিন্তু শোনেনি। আচ্ছা ওকে ডাক দে তো। আব্বু তুমি কথা বলো। কথা বলতে হবে না, আমার কথার বাইরেও কখনোই যাবে না। কাল থেকে মনে হয় আবেদন শুরু হবে। হিয়া, তুই ওর কাগজগুলো আমায় এনে দিস তো। আমি চাইলে দিবে না তো? পায়েলকে কলেজে দিবি? ওই তো বোরকা ছাড়া বাড়ির ছাদেও যায় না, কলেজেও যাবে কি করে? বোরকা পরেই যাবে, পর্দা করে মেয়েরা বাইরে যেতে পারবে। আর এতদিনে এটা আমি ভালোভাবে বুঝেছি যে ওই কখনো পর্দা ছাড়বে না বা পর্দা ছাড়া বাইরে যাবে না। এতদিন এক বাসায় থেকেও ওর ফেস আমি দেখিনি। সো আমার মনে হয় না ও বোরকা পরে কলেজে যেতে অমত করবে। দেখ পায়েল কি বলে। কাল তোর ডিউটি কখন? দুপুরেই। তাহলে কালকে তুই পায়েলকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে তারপর কাজে যাস। আচ্ছা ঠিক আছে, তুমি কাল অফিসে যাওয়ার সময় ওকে বলে দিও, তা না হলে আমার সাথে যাবে না। ঠিক আছে। এরপর আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ছাদে যাচ্ছি, পিছন থেকে হিয়া ডাক দিল। কি রে, কিছু বলবি? এই নে পায়েল, সব কাগজপত্র। এত সহজে দিল? সহজে দেওয়ার মেয়ে পায়েল না, এক প্রকারে চুরি করে এনেছি। আমি জানতাম সরাসরি চাইলে দিবে না, তাই ওর থেকে কৌশলের চাবিটা নিয়ে ওকে বাইরে বের করে দিয়ে পর আনলাম। তুই তো পারফেক্ট চুন্নি হয়ে গেছিস রে। ওই চুন্নি দাগবি না, এগুলো আমি এমনি এমনি করছি না, কারণ আছে একটা। কি কারণ? সেটা সময় হলে বলবো। আর ছবিও আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে আয়। আচ্ছা তুই যা, আমি আসছি। হিয়া চলে গেল। আমি কাগজগুলো একটা ফাইলে রেখে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আসলাম। সবাই খাচ্ছে। পায়েলের কাজ বেড়ে দেওয়া, আপু, দুলাভাই, হিয়া, আম্মু সবাই। আমিও তাদের সাথে যোগ দিলাম। খাওয়া শেষ করে আব্বু যখন উঠে চলে যেতে লাগলো, আমি তখন পায়েলের ব্যাপারে ইশারা করলাম। আব্বু আমার চালাক আছে, সাথে সাথে বুঝে গেছেন। পায়েল, সানির সাথে আজ বের হস তো, এক জায়গায় তোকে নিয়ে যাবে, আর যা যা করতে বলবে তাই তাই করবি। পায়েল শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কথাটা বলে আব্বু অফিস চলে গেলেন। পায়েলও ভিতরে চলে গেল। তখন আপু বলল, তোরা তাহলে এই কাজের মেয়েকে কলেজে ভর্তি করাবি? তোর কোনো সমস্যা?
আর পায়েলকে কাজের মেয়ে বলিস কোন দিক থেকে তুই? হ্যাঁ, জানিস আমার কাছে তোর চেয়ে পায়েলের মর্যাদা আমার কাছে অনেক বেশি। জানিস তোকে দেখে আমার খুব খারাপ লাগে, আর ওকে দেখলে মন থেকে শ্রদ্ধা আসে বলে আমি চলে আসলাম। কিছুক্ষণ শুয়ে থেকে হিয়ার রুমে এসে বললাম পায়েলকে আসার জন্য। আমি বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর পায়েল এলো। গাড়িতে বসতে যাবো ঠিক তখনই মনে হলো পায়েলের কাগজগুলো আনেনি। আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে আসছি। ভিতরে এসে ফাইলটা খুললাম সব কাগজ ঠিক আছে কিনা দেখার জন্য। হঠাৎ করে ছবিগুলো চোখে পড়লো। ছবিগুলো দেখে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি মানুষের ছবি নাকি পরি? এত কিউট মেয়ে আমার জীবনে আর দেখিনি আমি। আমার মনে মনে ঘন্টি বাজতে শুরু করে দিয়েছে। প্রেমের ঘন্টি ঢং ঢং করে বাজছে। ভালোবাসা এক্সপ্রেস ছুটছে 1000 কিলোমিটার গতিতে। পাইলে এত সুন্দর। আর কতক্ষণ ছবির দিকে তাকিয়েছিলাম আমার মনে নেই। অবশেষে হিয়ার ধাক্কায় আমার ঘোর কাটলো। কিরে পায়েল, এখন থেকে নিচে দাঁড়িয়ে আছিস? আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা এটা কি পায়েলের ছবি? কেন তখন দেখিসনি? না। আমি জানলাম তুই ছবি দেখলেও হ্যাং হয়ে যাবি, তাই সকালেই দিয়ে গেছে। তখনই দেখে তো এখন আর দাঁড়িয়ে থাকতে হতো না। মেরে দাঁত ফেলে দিব। শোন তুইও আমাদের সাথে চল। আমার সাথে তো ওই কথাই বলবে না। না রে ভাইয়া, আমি কাবারের মধ্যে হাড্ডি হতে চাই না। তুই নিজেই সব সামলে নে। বলার সাথে সাথে হিয়া চলে গেল। আমার হাত পা কাঁপছে। অ্যাক্সিডেন্ট করলে সব পায়েলের দোষ। ফাইল নিয়ে বাইরে আসলাম। পায়েল এখনও দাঁড়িয়ে আছে। আমি একবার ওর চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। একদম হরিণীর মতো টানা টানা চোখ, জোড়া ভ্রু। চোখের গভীরতা হারাতে সময় লাগবে না। গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিলাম। পায়েল পিছনে বসেছে। আমি কিছু দূর যাই আর পায়েলের দিকে তাকাই। মেয়েটা তখন যে মাথা নিচু করে বসেছে, কখনো কোনো দিকে তাকাচ্ছে না। আজব মেয়ে। কিছুক্ষণ পরে আমরা কলেজে এসে পৌঁছলাম। আমি গাড়ি সাইড করে পায়েলকে নিয়ে অফিস কক্ষে আসলাম। এর আগে পায়েলকে না জানিয়ে হিয়ার সাহায্য নিয়ে অনলাইনে আবেদন করে রেখেছিলাম। কাল সেটার রেজাল্ট আসে। আবার ফোন নাম্বারই দিয়েছিলাম। ভর্তি ফর্মটা নিয়ে যখন সব কিছু করা শেষের পথে তখন পায়েল জিজ্ঞেস করলো, আমাকে কলেজে নিয়ে আসলেন কেন? আর এটা কার ভর্তি ফর্ম? আর আমার নাম লিখছেন কেন? আপনাকে কলেজে ভর্তি করানোর জন্য আসছি, আর কিছু জানি না। যদি বেশি কিছু জানার থাকে আব্বুকে জিজ্ঞেস করেন। আমার অনুমতি ছাড়া আমাকে এখানে কেন আনলেন? আমি আর কথা না বলে আব্বুকে ফোন দিলাম, কারণ আমি জানি আমার কোনো কথাই উনি শুনবেন না। হ্যাঁ আব্বু, আমি পায়েলকে নিয়ে কলেজে আসছি, কিন্তু উনি ভর্তি হবেন না বলেছে। নাও তুমি বুঝাও। বলেই ফোনটা পায়েলকে দিলাম। কিছুক্ষণ পর পায়েল ফোনটা দিয়ে দিল। বুঝলাম আব্বু প্যারা দিয়েছে। আর কিছু বলবেন? ও, কিন্তু আমার কোনো কাগজই তো আনিনি। লাগবে না, যা যা দরকার সবই এনেছি আমি। কাগজগুলো বের করে পায়েলকে দেখালাম। এসব কই থেকে আনলেন? এগুলো তো আমার রুমে লক করা ছিল। সব হিয়ার কেরামতি। আচ্ছা এখানে সই করুন। সব কাজ সম্পূর্ণ করে গাড়িতে উঠে চলতে শুরু করলাম। পায়েল আবার একদম চুপচাপ হয়ে গেল। পায়েল। জি ভাইয়া। কিছু বলছেন না কেন আপনি? আপনি আমার ছবি দেখেছেন? কেন? জানেন, ছোট থেকে আমার ফেস আপু চাচু ছাড়া আর কেউ দেখেনি, আর আজ আপনি দেখলেন। আমি তো দেখবো, আর কে দেখবে? ও, তার জন্য মন খারাপ? আচ্ছা মন খারাপ করেন না, সেটার জন্য অনুমতি নিয়ে নেব। মানে? কিছু না, বাসায় এসে পড়েছি। পায়েল নেমে চলে গেল। আমি গাড়ি ঘুরিয়ে আবার হসপিটালে চলে আসলাম। এসে আব্বুকে ফোন দিলাম। হ্যাঁ সানি বল। আব্বু, ভর্তি করিয়ে দিছি, কিন্তু ওর বইয়ের কি হবে? কখনোই তো বইয়ের কথা বলবে না সে। পরেরটা পরে দেখা যাবে, হিয়ে তো আসি। শোন তুই কাজ শেষ করে একটু অফিসে আসিস তো। আচ্ছা ঠিক আছে আব্বু, কিন্তু তোমার শরীর ঠিক আছে? আমি ঠিক আছি, পারলে তুই একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, আমি ডিউটি আওয়ার শেষ করেই চলে আসবো। আচ্ছা আমি এখন রাখি, একটা অপারেশন আছে, সেটা শেষ করেই বের হবো। আমি ফোনটা কেটে দিয়ে চলে আসলাম ওটিতে। একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, সেটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অপারেশন শেষ করে আব্বুর অফিসে আসলাম। আব্বু কেবিনে আছে, আসতে পারি? হ্যাঁ আয়, তোর জন্যই তো বসে আছি। কি এত দরকার যে এখানে আসতে বললে? শোন, পায়েলের ব্যাপারে তোর সাথে আমি কিছু আলাপ করব। বলো। আসলে পায়েলের বিয়ের একটা সম্বন্ধ পেয়েছি। ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভালো জব করে। এটা আমি বাসাতে আলাপ করতে পারতাম, কিন্তু মায়ের জন্য এখানেই করতে হচ্ছে।
আব্বুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, মুহূর্তেই যেন সব চুরমার হয়ে গেল। তুমি যা ভালো মনে করো, কিন্তু যদি একা আমার মতামত জানতে চাও তাহলে আমি বলবো এখনই দরকার নেই। মাত্র কলেজে ভর্তি করা হলো, আগে ইন্টার পাস করুক, তারপর দেখা যাবে। আর আমিও মনে করি এখনই বিয়ে দেওয়া দরকার নেই। এই জন্যই তো তোকে অফিসে ডেকে পাঠিয়েছি। তাহলে কাল ওদের না করে দেই। চলো বাসায় যাওয়া যাক। আমি আর আব্বু বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় এসে দেখি আম্মু অনেক খুশি। আমাকে আর আব্বুকে দেখে হিয়া বলল, ভাইয়া যাই, আপুর বিয়ে ঠিক। তাই নাকি রে? কবে? সামনেই সপ্তাহে। আমরা কালকেই চলে যাব। কেন রে? কালকে কি করবি? গিয়ে বেশি করে খাবি। তুই যা, ফ্রেশ হ। আমি ভিতরে এসে ফ্রেশ হয়ে এলাম, সিগারেট ধরিয়ে ছাদে আসলাম। আকাশে প্রচুর মেঘ জমেছে, রাতে বৃষ্টি হতে পারে। সিগারেট শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে হঠাৎ আবার ঘুম ভেঙে গেল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভিজতে ইচ্ছে করছে খুব, তাই বেরিয়ে আসলাম। বাইরে এসে পায়েলের রুমে জানালা দিয়ে উকি দিলাম। মাঝে মাঝে দেখতাম তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু আজ দেখলাম না। আবার দরজাও খোলা, ভিতরে গিয়ে দেখবই নাকি। না, এত রাতে একটা মেয়ের রুমে ঢোকা ঠিক হবে না, তাই হিয়াকে ডাক দিলাম। কিছুক্ষণ দরজায় টোকা দেওয়ার পর হিয়া দরজা খুললো। ভাইয়া তুই এখানে? কিছু হয়েছে? না রে, হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই বাইরে আসলাম। এসে দেখি পায়েলের দরজা খোলা। পায়েলের দরজা খোলা মানে? পায়েল কি ঘরে নেই? জানি না, তুই একটু দেখতো। হিয়ার আমি পায়েলের ঘরের সামনে এলাম। তুই ভিতরে গিয়ে দেখ, আমি এখানে দাঁড়াচ্ছি। হিয়া ভিতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হিয়া বের হলো। কি রে, কি হয়েছে? পায়েল কি ঘরেই আছে? কিন্তু প্রচন্ড জ্বর আসছে। কি বলিস? খুব বেশি জ্বর? অনেক। তুই আমার রুমে গিয়ে দেখ, ড্রয়ারে থার্মোমিটার আছে, যা নিয়ে আয়। হিয়া গিয়ে থার্মোমিটার নিয়ে আসলো। শোন, এটা নিয়ে পায়েলের মুখে দিবি, কিছুক্ষণ পর নিয়ে আসবি, যা। হিয়া ভিতরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলো। আমি থার্মোমিটার নিয়ে চেক করলাম। জ্বর তো অনেক বেশি রে, মাথায় পানি দিতে হবে। আচ্ছা, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি আসছি। তোর রুমে মেডিসিন আছে? তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। আমি রুমে এসে কয়েকটা ট্যাবলেট এনে হিয়াকে দিলাম। এগুলো খাইয়ে দিস, আর কোনো দরকার হলে আমায় রাখ দিস, আমি ঘরে আছি। না রে, এখন আর ঘুম আসবে না। মনের মানুষ অসুস্থ থাকলে কি আর মন ভালো থাকে? কানটা টেনে ছিঁড়ে ফেলবো, বুঝছিস? কানে মোচড় দিয়ে বললাম। হ্যাঁ ভাইয়া, ছাড়, খুব লাগছে। উল্টাপাল্টা এগুলো কি বলিস? আব্বু শুনলে খবর হবে। তুই যা তো এখান থেকে। আমি হিয়ার খান ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম। সারা রাত ঘুম হলো না। সকালবেলা বাইরে বের হয়ে দেখি পায়েল রান্না করার জন্য রান্নাঘরে ঢুকছে। কোথায় যাচ্ছেন আপনি? রান্না করতে। আপনার গায়ে অনেক জ্বর, তবু আপনি রান্না করতে যাচ্ছেন? আপনি জানলেন কিভাবে? সেটা আপনাকে জানতে হবে না, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন। কিন্তু চুপ, কোনো কথা না, বাকিদের আমি সামলাবো, আপনি যান। পায়েলকে জোর করে রুমে পাঠিয়ে দিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে বসে কাজ করছি, তখন বাইরে আপু আর আম্মুর চেঁচামেচি, তাই বাইরে আসলাম। বুঝতে পারলাম পায়েলকে নিয়েই ভেজাল হয়েছে। মা, আপু, কি হয়েছে তোমাদের? আব্বু অফিসে যাবে, তোর দুলাভাই বাইরে যাবে, আর নবাব যদি নাকি রান্নাই করে নাই। আমি না করেছি রান্না করতে, পায়েলের অনেক জ্বর। তাহলে কি আব্বু, আয়ান না খেয়ে যাবে? একদিন না খেয়ে গেলে কিচ্ছু হবে না, আর বেশি খেতে হলে বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে যাক। আমার কথায় আপু রাগ করে ভিতরে চলে গেল। আব্বু, আজ কয়েকদিন থেকে ওর জ্বর, তাই সকালে আমি না করে দিয়েছি রান্না করতে। ভালোই করছিস। পায়েল তুই ভিতরে যা। আর তোমাদেরকে বলছি, আজ সবাই রাতে বাসায় থাকবে, সবার সাথে কথা আছে। বলে আব্বু চলে গেল। আমিও সেখান থেকে চলে আসলাম, ছাদে এসে দাঁড়ালাম। এমন সময় জয়ার ফোন। কি রে, বিয়ের কোণে কেমন আছিস? না রে আপু, আজ আব্বু সবাইকে বাসায় থাকতে বলেছে, হয়তো কিছু বলবে রাতে। আমি শিওর দিতে পারছি না, তবে বাকি সবাই যাবে। আমার ডিউটি শেষ হলে তারপর আসতে হবে রে। জয়ার ফোন কেটে দিয়ে আমি সিগারেট ধরলাম। মনটা উদাসীন থাকলেই সিগারেটটা নিই। সিগারেটটা শেষ করে নিচে চলে আসলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আজ সবাইকে একসাথে থাকতে বলেছে কারণ একটা বিষয় আছে। পায়েল তুইও বস। আব্বুর কথায় পায়েল একটা চেয়ার নিয়ে হিয়ার পাশে বসলো। আমাদের সবাইকে একটা কথা বলার জন্য একসাথে ডেকেছি। কিছু গুরুত্বপূর্ণ খবর নাকি আব্বু? হ্যাঁ, সানির বিয়ের ব্যাপারে। ওয়াও ভাইয়া, কংগ্রেস।
আমি ঠিক করেছি পায়েলের সাথে সানির বিয়ে দেব। আশা করি কারো এই ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমার আছে আব্বু, আমার একমাত্র ভাইয়ের বিয়ে একজন চাকরানির সাথে হতে পারে না। আপু কথাটা বলতে দেরি, কিন্তু আপুর গালে আব্বুর হাত পড়তে দেরি নেই। তোকে আমি এর আগেও সাবধান করেছি ওকে কাজের মেয়ে বলবি না। আমার এখন যে অবস্থা দেখছিস তা সবই ওর। আমার এই অবস্থায় আসার একমাত্র কারণ হচ্ছে ওর আব্বুর অবদান। আমাদের বর্তমানে যা কিছু আছে তার অর্ধেকের মালিক হচ্ছে পায়েল। তুই জানিস পায়েল কে? আমার ছোটবেলার বন্ধু হাসান সাহেবের মেয়ে। তোর থেকেও ও অনেক দামি আমার কাছে। আমি ওর বিয়ে অন্য জায়গায় দিতে চেয়েছিলাম, কিন্তু রাতে হিয়া ঘরে এসে বলল ঘরের মেয়ে ঘরেই রেখে দিতে। তখন সানির কথা আমার মাথায় আসে। এতদিন আমি তোমাদেরকে কথাটা জানাইনি, কারণ ওর চাচারা অনেক লোভী। পায়েলের বাবা মারা যাওয়ার সময় আমার নামে সব কিছু লিখে দিয়ে যায়, কিন্তু এখন সময় হয়েছে ওর সব কিছু ওকে ফিরিয়ে দেওয়ার। পায়েল সানিকে বিয়ে করলে তো সমস্যা আছে? আমার আম্মু যা বলবে তাই হবে। তোর আম্মুকে আমি কাল রাতেই বলেছি, তার কোনো আপত্তি নেই। তাহলে আমি রাজি। সানি তোর কোনো আপত্তি আছে? দেখেন তো কেমনটা লাগে। আমারে আবার জিজ্ঞেস করার কি আছে? আমাকে আজকে বিয়ে করালেই এখনই রাজি আমি, কিন্তু হুট করে তো আর রাজি হওয়া যায় না। সবাই কী ভাবে বলেন তো? আচ্ছা আব্বু, তুমি যা বলবো তাই হবে। কিন্তু বিয়েটা হবে পায়েলের পড়া শেষ হলে। এটা কোনো কথা? ভাবলাম কি আর হলো কি। আচ্ছা আব্বু বলে আমি চলে আসলাম। খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। কি যে খুশি লাগছে, পায়েলের মতো একটা ভালো মেয়ে আমার বউ হবে। ওয়াও, আর ভাবতে পারছি না। কি রে, তুই কখন আসলি? পায়েলের প্রেমে তো অনেক আগেই পড়েছিস, এখন তো পারমিট প্রেম করার লাইসেন্স পেয়ে গেলি। টিপ দিতে হবে কিন্তু। তা তো দিতেই হবে। আচ্ছা বল কি চাস? 5,000 লাগবে এখনই। 5,000 টাকা? আবার এখনই? কিছু তো কম নেই, এমনিতেই ফকির আমি। আচ্ছা আব্বুকে গিয়ে বলি ভাইয়া পায়েলকে পছন্দ করে। না রে ছোট, এই নে, এখানে 5,000 আছে, নিয়ে যা। ইয়া আমার থেকে টাকা নিয়ে চলে গেল, ফকির নি কোথাকার। আমি ছাদে এসে একটা সিগারেট ধরলাম। একটা দিয়ে ধোয়া ছেড়ে যখনই সামনে তাকিয়েছি দেখি পায়েল দাঁড়ানো। আমি তাড়াতাড়ি সিগারেটটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এটা কবে থেকে চলে? কি? এই যে ছোট পাইপটা। কই 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 পাইপ? আমি কি অন্ধ নাকি? সিগারেট কবে থেকে খান? কই সিগারেট? আরে এটা তো ললিপপ। বলদ মার্কা, ললিপপে আগুন জ্বলে? আপনি তো ডাক্তার, তাহলে এটা খেলে যে ক্ষতি হয় এটা জানেন না? এসব আমার একদম পছন্দ না। যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন ততই ভালো হবে। আপনি বললে আজ থেকেই ছেড়ে দিব। কথাটা শুনে পায়েল চলে যেতে লাগলো। আমি পেছন থেকে বললাম আর একটু থাকুন না। বিয়ের পর সারাক্ষণ থাকবো। এখন আমি আর আপনি থাকলে তৃতীয় জন হিসেবে আরো একজন থাকবে, শয়তান। পায়েল বলে চলে গেল। আমি ওর আটকালাম না। পরদিন আমার ডিউটি পড়লো সকালবেলা, তাই সকালে খাওয়া দাওয়া করে হসপিটালে চলে আসলাম। দুপুরে লাঞ্চ করে বসে আছি, তখন হিয়া ফোন করলো। কি রে, এখন ফোন দিছিস কেন? আরও টাকা লাগবে নাকি? আমি কোনো ফকিরের টাকা নেই না, তোর এখন ডিউটি শেষ। এই তো বের হচ্ছি, সোজা আন্টির বাসায় চলে যাব। জি না, বাসার ভাবি একা, ভাবিকে নিয়ে তারপর আর। বলত কোনকার। বাসায় আবার কোন ভাবি রে? মদন তোর ভাবি না? আমার ভাবি মানে পায়েল বাসায় একা। তুই আসার সময় পায়েলকে নিয়ে তারপর আসবি। তোরা সবাই গেলি, পায়েলকে নিয়ে গেলে কি হতো? তোর জন্য তো দুপুরে খাবার যাবে না। দেখতো পায়েল আসলো না। আচ্ছা এখন রাখ। আমি ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় এসে ডোরবেল দেওয়ার পর পায়েল দরজা খুলে দিল। আপনি জাননি? না, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু হিয়াপু বলল আপনার সাথে যেতে। আচ্ছা, খেয়েছেন আপনি? না, আপনি খেয়ে নেন, তারপর খাচ্ছি। আমি খেয়ে আসছি, আমার রুমে গিয়ে বসলাম। আপনি খেয়ে নিন, একসাথে বের হবো। আচ্ছা বলেই আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল ডাক দিল, আমি বাইরে আসলাম। আপনি রেডি? চলুন। পায়েলকে নিয়ে বেরিয়ে পড়লাম। বোরকাওয়ালি চোখ দুটো অনেক কিউট। পায়েল, সামনের সপ্তাহে মনে হয় আপনার ক্লাস শুরু হবে। কিছু লাগবে আপনার? ও আচ্ছা, আপনার আব্বু কখন মারা যান? আমার ঠিক মনে নেই। আম্মু বলেছে যখন আমার বয়স 2 বছর তখন মারা যায়।
তার জন্য আব্বুর কথা তেমন আমার মনে নেই। আব্বু কাল যা বললো তা কি সত্যি? আমি জানি না, তবে আম্মু আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি কখনো, কিন্তু কাকা একদিন বলেছিল। আব্বুর কথা যদি সত্যি হয় তাহলে তো আমি আপনার থেকে নিচু পরিবারে হয়ে যাব। তখন কি আপনি আমায় বিয়ে করবেন? আপনি যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন তখন তো জানতেন আমি আপনার বাসায় একটা কাজের মেয়ে, তখন কি না করেছিলেন? না, কারণ আমি আপনাকে কখনো কাজের মেয়ে ভাবিনি। তাছাড়া আপনাকে যখন প্রথম দিন আমার সামনে দেখি সেদিনে আপনাকে আমার ভালো লাগে। ছোট থেকে আমার স্বপ্ন ছিল আপনার মতো মেয়ে বিয়ে করার। হয়তো বিদেশ থেকে ডাক্তার হয়েছি, কিন্তু সেই স্বপ্নটা সবসময় একই রয়ে গেছে। আর কত দূর যেতে হবে? ওই যে সামনে 3তলা বাসাটাই এসে পড়েছি, নামুন। আমি আর পায়েল গাড়ি থেকে নামলাম, নেমে বাসার ভিতরে আসলাম। সব কাজিনরা আসে দেখছি। আরে ভাইয়া, কখন আসলি? রাইসের কথা শুনে সবাই এসে হাজির। অনেকক্ষণ। তোরা কবে আসলি? কাল। এটা ভাবি নাকি? আসলে আমার 3 খালা, আর পরিবারের একমাত্র ছেলে আমি, আর ছোট একটা ভাই নীরব, মাত্র 3তে পড়ে। আর বাকি সবাই মেয়ে, মানে 4টা, সবাই আমার ছোট। কানের নিচে দেবো একটা। কিসের ভাবি রে? কিসের ভাবি? থাক, তোকে আর বলতে হবে না, হিয়া সব ফাঁস করে দিচ্ছে। শাকচুনিটা কোথায়? জয়ার সাথে ছাদে আসুন। আচ্ছা, তোরা পায়েলকে নিয়ে ছাদে যা, আমি আর তোদের মাঝে নাই। বলে আমি ডাইনিং রুমে চলে আসলাম। এখানে সবাই বসা। সানি, কেমন আছোস? আলহামদুলিল্লাহ। খালু কই? পায়েল আসছে। ছাদে। হিয়া, অবনী, রাইসা একসাথে আছে। আম্মু, আপু ওরা কই? ওরা শপিং করতে গেছে, যা ফ্রেশ হয়ে আয়। আচ্ছা বলে বারান্দায় চলে আসলাম। এসে হিয়াকে ফোন দিলাম। কি রে, কই তুই? এই ছাদে আছি, আসবি? না রে, একটু নিচে আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। হিয়া ফোনটা কেটে দিল। আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হিয়া আসলো। কি বলবি? একটু ফ্রেশ হবো, কিন্তু একা একা যেতে ভালো লাগছে না। কেন, পায়েলকে পাঠিয়ে দেবো নাকি? পাঠিয়ে দিলে তো ভালোই হয়। এখন চল আমার সাথে, রুমটা দেখিয়ে দে। আচ্ছা আয়। হিয়ার পিছু পিছু অন্য রুমে আসলাম। বিদেশে যাওয়ার পর এই প্রথম খালার বাসা আসা। আমাকে রুমে দিয়ে হিয়া চলে গেল। আমিও ফ্রেশ হয়ে ছাদে আসলাম। সবাই পায়েলকে একদম ঘিরে ধরেছে। কি রে, তোদের মাঝে কি আমার জায়গা হবে? কি স্বার্থপর তোরা! হবু ভাবিরে পেয়ে আমি ভুলে গেলি। তুই যেন কে? এই অবনী, এই ছাগলটাকে চিনতে পারিস? খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি। আরে তুই চিনিস না আমাদের বাড়ির পাগলিটা? কি বেইমান রে! আমি নাকি বাড়ির পাগল? যা, থাকবোই না তোদের সাথে। পায়েল, নিচে আসুন তো। তুই যা, ভাবি যাবে না, ভাবি আমাদের সাথে থাকবে। কি আর করা। আর কিছু না বলে বাইরে চলে আসলাম। বিকেলে আপু, আম্মু আর মেজো আন্টি শপিং করে ফিরে আসলেন। বিয়ের শপিং বলে কথা। এই হিয়া, অবনী, রাইসা, তোদের শপিংগুলো দেখে যা। আপুর ডাকে সবাই এসে হাজির। আপু আর আম্মু সবাইকে যার যার পণ্য বের করে দিলেন। সবারটা পেয়েছিস? পায়েলের বোরকার নুপুর কই? সেগুলো তো আনতে বলিনি। আর পায়েলের নুপুর আমি আনতে পারবো না। সানি, তুই কি এখন ফ্রি? আব্বু। এখনই পায়েলকে নিয়ে বোরকার নুপুর নিয়ে আয়। আচ্ছা হিয়া, চল। তুই আর পায়েল একাই যা। আর হ্যাঁ, পায়েলের যা যা দরকার সব কিনে দিবি। মায়া ওর প্রতি যতই হিংসে করবে, তুই আর আমি ওর হিংসে বাড়িয়ে দেব। আর মায়া, তুই হয়তো ভুলে গেছিস পায়েল তোর ভাইয়ের হবু বউ। সম্মান না করতে পারিস, কিন্তু অসম্মান করিস না, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার মেয়ে। বলে আব্বু চলে গেল। পায়েল, চলুন আপনি আমার সাথে। না ভাইয়া, আমার কিচ্ছু লাগবে না, আমাকে বাসায় দিয়ে আসেন। চর মেরে দাঁত ফেলে দেব। আব্বুকে কি বল, শুনলি না? যা বলছি। হিয়ার ধমকে পায়েল আমার পিছু পিছু আসলো। এরপর পায়েলকে নিয়ে গাড়ি করে একটা শপিং মলে আসলাম। আপনার যা যা দরকার আপনি নেন। আমার তেমন কিছু লাগবে না, শুধু একটা বোরখা হলেই চলবে। এই বোরখাটা অনেক পুরাতন হয়ে গেছে। আর নূপুর নেবেন না? না, আমি নূপুর দিয়ে কি করব? বাইরে তো কোথাও যাই না। আমার জন্য পড়বেন। আমার কথায় পায়েল চুপ হয়ে গেল। মনে হয় লজ্জা পাইছে। কি হলো, নিবেন না? আমরা বোরকা নিয়ে নূপুর কিনতে আসলাম। আপনার যেটাই ছিলেন। পায়েল এক জোড়া নূপুর নিল। আচ্ছা, পায়েল আর নূপুরের মধ্যে পার্থক্য কি?
যেটা 2 পায়ে পড়ে সেটা নূপুর, আর 1 পায়ে পড়লে হয় পায়েল। ও, আমি ভাবতাম পায়েল আর নূপুর একই। নূপুর কিনে বেরিয়ে পড়লাম। ফুচকা খাবেন? এখানে কিভাবে খাবো? সমস্যা নেই, ফেস দেখবো না, অন্যদিকে তাকিয়ে থাকবে। সেটা বলছি না, অনেক লোকজন। খাওয়ার সময় শুধু একটুখানি খুলে খাবেন। আচ্ছা নেন। পাশের দোকান থেকে 2 প্লেট ফুচকা নিলাম। এই নেন। পায়েল ফুচকা নিয়ে খাওয়া শুরু করলো। বোরকা ফাঁক দিয়ে একটু খুলে খাচ্ছে পায়েল। হঠাৎ দেখি চোখ দিয়ে পানি পড়ছে। কি হয়েছে কি আপনার? ঝাল। দাঁড়ান, পানি আনছি। দোকান থেকে পানি এনে দিলাম। পানি খাওয়ার পর একটু স্বাভাবিক হলেন। খুব। আচ্ছা, আর খেতে হবে না, রেখে দেন। রেখে দিলে খাবার নষ্ট হবে। আপনি আর কয়েক প্লেট প্যাক করে নেন। হিয়াপু মায়াপু ফুচকা খুব পছন্দ করে। কয়েক প্লেট নিয়েছি, এত লাগবে না। আপনি এখন চলুন। প্লেটটা রেখে গাড়িতে এসে বসলাম। আমাকে অবাক করে পায়েল আমার সাথে এসে বসলো। আমি হা করে ওর দিকে তাকিয়ে। কি হয়েছে? হা করে আছেন কেন? কি কি না, কিছু না। লজ্জায় চোখ নামিয়ে নিলাম। আমাকে গাড়ি চালানো শিখাবেন? এখনই না, বিয়ের পর। আচ্ছা ঠিক আছে, এখন চলুন, বাসায় যাওয়া যাক, রাত হয়ে গেছে। চলুন। কাল তো কলেজ আছে, সেটা মনে হয় মিস হবে। সমস্যা নেই, আমি নিয়ে যাব। না, আপনার সাথে যাব না। কেন? কলেজে কেউ যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? যা সত্যি তাই বলবেন। বলবেন আপনার হবু স্বামী। কচু বলবো। চলুন। চলুন। আচ্ছা, আপনি কিসের ডাক্তার? কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। এই জন্য মনে হয় অন্যের হৃদয়ের কথা বুঝতে পারেন। হার্টের ডাক্তার ঠিকই, কিন্তু কারো মনের কথা বোঝার মতো দক্ষতা এখনো হয়ে ওঠেনি আমার। চাইলেই তো বোঝা যায়। জানেন, মানুষের ডক্টর হওয়া থেকেও মনের ডাক্তার হওয়া খুব কঠিন। কিভাবে? মানুষের ডাক্তার শরীরের নার্ভ দেখে রোগ বুঝতে পারে, কিন্তু মনের ডাক্তার মনের অবস্থা কোনোভাবেই বুঝতে পারে না। হাসছেন কেন আপনি? আপনার কথা শুনে আপনি ডাক্তার না হয়ে মাইন্ড ট্রেকার হলে ভালো হতো। বিয়ের পর আপনার মনের মাইন্ড ট্রেকার হব। সেটা দেখা যাবে। নামুন, এসে পড়েছি। পায়েল নেমে চলে গেল। আমি গাড়ি পার্ক করতে আসলাম। গাড়ি থেকে নামার সময় দেখি পায়েল নূপুর রেখেই চলে গেছে। সেগুলো নিয়েই ঘরে আসলাম। ঘরে ঢোকার সাথে সাথে আপু বলল, কিরে, হাতে এগুলো কি? পায়েলের নূপুর। কি করছিস তুই? এমনি বসে আছি। পায়েল কই গেল? জয়ের রুমে মনে হয়। আমিও জয়ার রুমে আসলাম। দেখি পায়েল একা একাই বসে আছে। এই যে ম্যাম, আপনার নূপুর গাড়িতে রেখে এসেছিলেন। জানি। আপনাকে টেস্ট করলাম, দেখলাম বিয়ের পর কেমন খেয়াল রাখতে পারেন। তো কি মনে হলো? পারবেন? আচ্ছা, নিচে এসে খেয়ে নেন বলে আমি ছাদে চলে আসলাম। পরদিন সকালবেলা পায়েলের ডাকে আমার ঘুম ভাঙলো। আরে আপনি এত সকালে? অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠুন। আমাকে কলেজে নিয়ে যাবেন না? ও সরি, ভুলে গিয়েছিলাম। আপনি গিয়ে রেডি হয়ে নিন, আমি আসছি। পায়েল চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে বেরিয়ে আসার সময় আপু বলল, কই যাস? পায়েলের আজ কলেজের প্রথম দিন, তাই সাথে করে নিয়ে যাচ্ছি। পায়েল একা একাই যেতে পারবে, তুই আমার সাথে হসপিটালে যাবি। কেন? দুলাভাই কই? ঘরেই আছে। তাহলে দুলাভাইকে বল। পায়েল, আপনি তাড়াতাড়ি আসুন আমার সাথে। আমি বেরিয়ে গাড়িতে এসে বসলাম। কিছুক্ষণ পর পায়েল বের হয়ে এলো, কিন্তু মনে হলো মনটা অনেক খারাপ। কি হয়েছে? কিছু না, চলুন। বলুন কি হয়েছে? আপু কিছু বলেছে কি আপনাকে? আমার এখন কারো কথায় কিছু আসে যায় না। এক কানে দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের করে দেই। এখন চলুন। গাড়ি করে কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। গাড়ি থেকে নেমে পায়েল আর আমি ভিতরে আসলাম। অনেক ছাত্রছাত্রী, চারদিকে হুড়পুড়িদের ছড়াছড়ি। আমি তাদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পায়েল পেছন থেকে চিমটি কাটলো। চোখ নিচে নামিয়ে রাখুন, না হলে অন্ধ হয়ে যাবেন। আরে যা ভাবছেন তা না, দেখছি সবার আর আপনার মাঝে কত পার্থক্য। দেখতে হবে না, চলুন আমার সাথে, ক্লাস করবেন। আমি আমি একা একা ক্লাস করতে পারবো না। কি আর করা, পায়েলের সাথে আমিও ক্লাসে ঢুকলাম। ক্লাসে সবাই আমার দিকে চেয়ে আছে। কেমন লাগে বলুন? হাঁটুর বয়সী পোলাপানদের সাথে বসে আছি। কিছুক্ষণ পর স্যারেরা আসলেন পরিচিত হওয়ার জন্য। সাথে রুহুল আমিন স্যারও ছিলেন। আরে সানি, তুই এখানে কেন?
জি স্যার, আমার হবু বউ একা একা ক্লাস করতে লজ্জা পাচ্ছেন, তাই আমিও ক্লাস। বাকি সব স্যার ম্যাম আমাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা এদিকে আয়, সবার সাথে তোকে পরিচয় করিয়ে দিই। আমি উঠে সামনে গেলাম। স্যার বলতে শুরু করলেন। বাকি সবার সাথে পরিচয় হওয়ার পর স্যারেরা চলে গেলেন। আমিও পায়েলকে নিয়ে নিচে চলে আসলাম। আপনি এই কলেজের ছাত্র ছিলেন? আমার প্রিয় স্যার ছিলেন রুহুল আমিন স্যার। আপনাকে যার সাথে কথা বলিয়ে দিলাম, আপনাকেও কিন্তু ডাক্তার হতে হবে। জি না, হাজবেন্ড ডাক্তার হলেই হবে, আমার দরকার নেই। সেটা আমি জানি না, আপনাকেও ডাক্তার হতে হবে, বলে দিলাম। আগে ইন্টার পাস করি, তারপর দেখা যাবে। কথা না বলে বাসায় চলুন। আমিও চলে আসলাম বাসায়। দেখতে দেখতে জয়ার বিয়ের দিন এসে গেল। বিয়ের দিন সকালে সবাই ড্রেস পরে বের হয়ে সবাইকে দেখাচ্ছে। আমি হুট করে তাদের রুমে এসে পড়ি। পায়েলের দিকে তাকিয়ে তো আমি আর চোখ ফেরাতে পারছি না। একদম অপরূপ রূপবতী। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচল ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। মনের ভিতর গান বাজতে শুরু করে দিয়েছে। ভাইয়া তুই এখানে কেন? হিয়ার কথায় মনের ভিতর বাজা গানটা বন্ধ হয়ে গেল। আর ভুল করে ঢুকে পড়েছি, সরি। বের হ তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। দেখতে দেখতে জয়ার বিয়ে কেটে গেল। এভাবেই কেটে গেল 2টা বছর। পায়েলের পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে। একদিন সবাই একসাথে বসে আছি। জয়ার, আয়শা, অবনী, জয়ার জামাই এরাও আছে। সবাই শোন, পায়েলের তো পরীক্ষা শেষ, এখন আমি চাচ্ছি সানি আর পায়েলের বিয়েটা দিয়ে দিতে। তোরা কি বলিস? দুলা ভাই, এখন তো আর পড়া নাই। আচ্ছা, তাহলে সামনের মাসেই বিয়ে। সবাই খাওয়া শেষ করে আমি ছাদে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আসলো। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না, আপনি এখানে? আসলাম আপনাকে আসতে দেখে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলুন। মনে করেন আমি কোথাও যদি হঠাৎ করে হারিয়ে যাই, তাহলে কি খুব কষ্ট পাবেন? পায়েলের কথায় আমি আশ্চর্য হয়ে গেলাম। হারিয়ে যাবেন মানে? কি বলছেন কি এসব আপনি? এমনি বললাম, চলুন নিচে যাই। আমি আর পায়েল একসাথে নিচে আসলাম। এভাবে কেটে গেল আরও 15 দিন। একদিন দুপুরবেলা আমি হসপিটালে বসেছিলাম, তখনই হিয়ার ফোন। হ্যালো হিয়া, বল। ভাইয়া তুই তাড়াতাড়ি বাসায় আয়, পায়েলের অবস্থা খুব খারাপ। হিয়ার কথায় আমার জানটা উড়ে গেল। আর কিছু জিজ্ঞেস না করে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসায় কেউ নেই। তখন আবার হিয়ার নাম্বারে ফোন দিলাম। ভাইয়া। কি রে, কি হলো, কান্না করছিস কেন? কি হলো হিয়া, কথা বল, কথা বল হিয়া। ভাইয়া পায়েল আর নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কখনোই হতে পারে না। তোরা কোথায় আছিস? হলিকোস্ট হাসপাতালে আয় তুই। আমার তখন আর কিছুই মাথায় ছিল না, কিছুই মাথায় আসছে না। কাল তো ভালোই ছিল। আমি তাড়াতাড়ি হলিকোস্ট হাসপাতালে আসলাম। দেখি হিয়া আব্বু বাইরে বসে কান্না করছে। হিয়া আমাকে দেখে আরও বেশি করে কাঁদতে লাগলো। পাপা, পায়েল কোথায়? ভেতরে। আমি হিয়াকে রেখে ভিতরে আসলাম। পায়েল খুব সুন্দর করে শুয়ে আছে, এখনো পর্দা করেই আছে। আগে কালো কাপড় দিয়ে পর্দা করতো, আর আজ সাদা কাপড়ে নিজেকে পর্দা আড়াল করেছে। কেন আমাকে এভাবে রেখে চলে গেলেন? এত বড় বেবিটা করতে পারেন আপনি আমার সাথে? আমার কথা কি আপনার একটিবারও মনে হলো না? খুব স্বার্থপর আপনি। আমাকে একা রেখে কীভাবে পারলেন চলে যেতে? কিছুক্ষণ পর ডাক্তার এলেন। মিস্টার সানি, নিজেকে সামলান। আপনি নিজেও একজন ডাক্তার, নিজেকে শক্ত করুন। আমি কিভাবে নিজেকে সামলাবো? ওনাকে ছাড়া একটা দিন আমি ভাবতে পারি না। উনি আমায় রেখে একা করে চলে গেলেন। আমি বুঝতে পারছি আপনার মনে অবস্থা, কিন্তু নিয়তিকে মেনে নিতেই হবে। কিন্তু উনি তো কালকে ভালোই ছিলেন, হঠাৎ কিভাবে কি হলো? আসলে ওনার ব্রেন টিউমার ছিল। আপনার বাবার সাথে মাঝে মাঝে এখানে ট্রিটমেন্ট নিতেন।
কিন্তু আব্বু তো আমি কোনোদিন এ ব্যাপারে কিছুই বলেনি। আপনার আব্বুও জানতেন না, পায়েলে আমাকে বলতে মানা করেছিল। বলেই ডাক্তার চলে গেল। আমি বাইরে চলে আসলাম, পিছনে রেখে আসলাম আমার প্রাণের চেয়ে প্রিয় ভালোবাসা মানুষটাকে। বাইরে বসে আছে হিয়া, আম্মু, আব্বু। এক নজরে চেয়ে আছি বাইরের দিকে। পায়েলের বিদায় আকাশটাও কান্না করছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, থমকে গেছে বর্ষা। এই যে আমার মনের বিষণ্ণ বর্ষা। সব গল্পে হ্যাপি এন্ডিং থাকে না, কিছু কিছু গল্প স্যাড এন্ডিংও হয়। আশা করছি সবার ভালো লাগবে গল্পটা। পরবর্তীতে আবারও কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসা মানুষকে আগলিয়ে রাখবেন যাতে করে হারিয়ে না যায়। হ্যালো বাঙালি প্রেমিক প্রেমিকা, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের সকলের প্রিয় আহমেদ দিল। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।